এই যে চৌধুরী সাহেব, আজকেও কি অফিসে যাওয়ার এত তাড়া? তোমার এই রোমান্টিক বউটার দিকে তাকানোর মতো 5টা মিনিট সময়ও কি হবে না? আরোহী, তোমার এই মায়াবী চোখের দিকে তাকালে আমার অফিসের সব ফাইল আর মিটিংয়ের কথা মাথা থেকে ডিলিট হয়ে যায়। তুমি কি চাও চৌধুরী কোম্পানির এমডি আজ অফিস ফাঁকি দিক? চাইলে তো খুব ভালো হতো। ছোটবেলায় যখন তুমি আমার পুতুল খেলার গাড়ি ভেঙে দিতে, তখন তো এত অফিস অফিস করতে না। আর এখন বিয়ে করে ঘরে আনার পর শুধু কাজের বাহানা। তখন পুতুল গাড়ি ভাঙতাম তোমার এই মিষ্টি রাগটা দেখার জন্য। আর এখন তোমাকে এই বুকে আগলে রাখি কারণ তুমি ছাড়া এই জীবন চৌধুরী এখন একদম অচল। তুমি দিন দিন বড্ড বেশি রোমান্টিক কথা বলা শিখে যাচ্ছ জীবন। আচ্ছা, সত্যি করে বলো তো, তোমার এই চঞ্চল চাচাতো বোনটা এখন সত্যি সত্যি তোমার পুরো পৃথিবী হয়ে গেছে তো? তুমি শুধু আমার পৃথিবী নও আরোহী, তুমি আমার বেঁচে থাকার প্রতিটা নিঃশ্বাস। দুষ্টু বড় একটা। সকাল সকাল এত রোম্যান্স করলে আমি কিন্তু তোমাকে আজ অফিসে যেতে দেব না। এবার চলো, নিচে সবাই নাস্তার টেবিলে অপেক্ষা করছে। চৌধুরী বাড়ির বিশাল ডাইনিং টেবিলে সকালে নাস্তা সাজানো হচ্ছে। পুরো পরিবার একসঙ্গে বসেছে। জীবন আর আরোহীর বিয়ে হয়েছে ঠিক 1 মাস আগে। পারিবারিক পছন্দেই তাদের বিয়ে হয়। তবে আরোহী ছোটবেলা থেকে জীবনকে মনে মনে ভালোবাসতো। জীবন, আজকের অফিসের বিকালের মিটিংটার ফাইল সব রেডি তো? ওই জাপানি ক্লায়েন্ট কিন্তু খুব কড়া। হ্যাঁ বাবা, আমি সব গুছিয়ে নিয়েছি। অফিসের অ্যাসিস্ট্যান্ট রকিকে কাল রাতেই ফাইলগুলো রিচেক করতে বলেছিলাম। তা তো ঠিক আছে বড় ভাই, কিন্তু আমার জামাইয়ের খাওয়া দাওয়ার দিকে কেউ খেয়াল রাখছে তো? ও তো কাজের চাপে সকালের নাস্তাই করতে চায় না। তোমার মেয়ে থাকতে সেই চিন্তা অন্য কাউকে করতে হবে না গো। মেয়ে তো আমার, জামাই বলতে একদম অজ্ঞান। সেটা তোমরা একদম ঠিক বলেছো। আরোহী এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে জীবন ছেলেটা একদম বদলে গেছে। আগে সারাক্ষণ গম্ভীর হয়ে থাকতো, এখন কত হাসি খুশি থাকে। হবে না কেন? আমার আরোহিমা লক্ষ্মী। ও ছোটবেলা থেকেই জীবন ছাড়া কিছু বুঝতো না। জীবন যখন পড়তে বিদেশ গেল, মেয়েটা কেঁদে কেঁদেই দিন পার করছে। দাদিমা একদম সত্যি কথা বলেছে। আপু তো দুলাভাইয়ের জন্য ডায়েরি ভরে কবিতা লিখতো। এক একটা কবিতা যে কি রোমান্টিক ছিল। লজ্জায় লাল হয়ে তানিয়াকে থামিয়ে বলে, তানিয়া, একদম চুপ কর তো। বড়দের সামনে কি সব বানিয়ে বানিয়ে বলছিস? ভাবি, লুকানোর কিছু নেই। ভাইয়াও কিন্তু তোমার লেখা কবিতাগুলো ডেস্কে লুকিয়ে রেখে মাঝরাতে পড়তো। আমি নিজের চোখে দেখেছি। দাদাবাবু, দিদিমণি সবার জন্য গরম ধোয়া ওঠা এলাচ চা এনেছি। খালাম্মা, দুপুরে রান্নায় কি কি পদ তুলবো? আরোহী আপাতত ভাইজানের পছন্দের সর্ষে ইলিশ রাখতে চাইলো, কিন্তু মশলা তো কম আছে। সর্ষে ইলিশের দরকার নেই কুলসুম। রাঁধুনির হাতের ভালোবাসা থাকলে সাধারণ ডাল ভাতও অমৃত লাগে। আরোহী চোখ টিপে জীবনকে ফিসফিস করে বলে, তাই নাকি চৌধুরী সাহেব? মুখে তো খুব বড় বড় কথা। তাহলে আজকে দুপুরে শুধু 1 পিস কাঁচামরিচ আর ডাল ভাতই খাওয়াবো আপনাকে। দেখে কেমন অমৃত লাগে। আচ্ছা বাবা, ভুল হয়েছে, মাফ করে দাও। সর্ষে ইলিশটাই রাঁধো। দুপুর 2টা। জীবন তার শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। এমন সময় দরজায় নক করে তার বন্ধু আবির ঢোকে। কিরে জীবন, বিয়ের পর তো তুই দেখি আমাদের বন্ধুত্বের একদম ভুলে গেছিস। ফোন দিলে শুধু বলিস ব্যস্ত আছি। আরে না রে আবির, নতুন প্রজেক্টের চাপ তো জানিস, তার উপর সংসারের দায়িত্ব। আরোহী, ও এখানে এই উক্ত দুপুরে কেন এসেছে? কোনো বিপদ হলো নাকি? রনি, ওকে তাড়াতাড়ি ভেতরে আসতে বলো। শুধু আরোহী নয় জীবন ভাইয়া, আমিও আছি। আরোহী তো তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না ঘরে, তাই লাঞ্চ বক্স নিয়ে সোজা অফিসে চলে এলো। মিম, তুই একটু থামবে প্লিজ? জীবন, তুমি সকাল থেকে একটা ফোনও করনি। আমি ভাবলাম তুমি হয়তো লাঞ্চ করতে ভুলে গেছো, তাই আমি আর মিম মিলে তোমার প্রিয় খাবারগুলো নিয়ে চলে এলাম। বাহ, আমরা তাহলে এখন এখানে পুরোপুরি কাবাবে হাড্ডি। চলি মেম, এদের রোমান্স করতে দিই। আমরা বরং রনির কাছ থেকে কফি খেয়ে আসি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার মুখে।
হঠাৎ করে আকাশ কালো করে চৌধুরী বাড়ির চারপাশ জুড়ে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো। ড্রয়িং রুমে দাদিমা সোফায় বসে আছেন, পাশের ডাক্তার জামান তার চেক আপ করছেন। রফিক সাহেব, আমার প্রেশার একটু বেশি, ভয়ের কিছু নেই, তবে এই ঝড়ো আবহাওয়ায় ওনাকে একটু শান্তিতে রাখতে হবে। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, রাতে খাইয়ে দিবেন। ওরে বাবা, আজ যে কি ঝড়, কারেন্টটাও চলে গেল এই সুযোগে। ঠিক এই সময় জীবন আর আরোহী অফিস থেকে বাড়ি ফেরে। গাড়ি থেকে নেমে দুজনেই ভিজতে ভিজতে ভেতরে ঢোকে। আরোহী ঠান্ডায় কাঁপছে, কিন্তু তার চোখে মুখে এক অদ্ভুত রোমান্টিক আনন্দ। জীবন, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, চলো না দুজনে মিলে ছাদে গিয়ে আরেকটু ভিজি। একদম না আরোহী, তোমার ঠান্ডা দাঁত কাঁপছে এখন। চলো ঘরে গিয়ে কাপড় পাল্টাবে। তুমি যত যাই বলো চৌধুরী সাহেব, তোমার এই শাসন মেশানো ভালোবাসায় আমার সবচেয়ে প্রিয়। ঝড়ের তীব্রতা আরও বাড়তে থাকে, আর চৌধুরী বাড়ির নিঝুম অন্ধকারে জীবন আর আরোহীর হৃদয়ের দূরত্ব আরও কমে আসে। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি আর ঝড়ো হাওয়া বইছে। পুরো চৌধুরী বাড়ি অন্ধকারে ডুবে আছে। জীবন আর আরোহী তাদের ঘরে এসে কাপড় বদলে নিয়েছে। আরোহী জানালার পাশে দাঁড়িয়ে কাচের গায়ে জমে থাকা বৃষ্টির জল দেখছিল। জীবন মোমবাতি জ্বালিয়ে টেবিলের ওপর রাখল। আরোহী, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা বাতাস আসছে, তোমার আবার জ্বর চলে আসবে। আসুক না জ্বর, বর তো তুমি, সেবা করার জন্য তো তোমাকেই তো সারা রাত আমার পাশে জেগে থাকতে হবে। সেটা কি খুব খারাপ হবে চৌধুরী সাহেব? তুমি দিন দিন বড্ড বেশি কথা বলা শিখেছো আরোহী। তোমার এই রোমান্টিক পাগলামিগুলো সামলাতে আমার অফিসের সব বুদ্ধি লোপ পেয়ে যায়। বুদ্ধির কি দরকার? আমি তো তোমার মনটা চাই জীবন। আচ্ছা, এই যে 1 মাস হলো আমাদের বিয়ে হয়েছে, তোমার কি একবারও মনে হয় না যে তোমার এই চঞ্চল চাচাতো বোনটা এখন সত্যি সত্যি তোমার পুরো পৃথিবী হয়ে গেছে? মনে হওয়ার আর সত্যি হওয়ার মাঝে একটা তফাৎ থাকে আরোহী। সত্যিটা হলো, তুমি আসার আগে আমার জীবনটা শুধু ফাইল আর মিটিংয়ের মাঝে বন্দি ছিল। এখন এই জীবনে শুধু তোমার নামটাই হৃস্পন্দন হয়। এদিকে নিচের তলায় দাদিমার ঘরে সালমা চৌধুরী আর রেহানা চৌধুরীর মোমবাতির আলোয় বসে আছেন। সাজিদ আর তানিয়া রান্নাঘর থেকে কাশেম আলীর হাতের গরম পাকোড়া নিয়ে আসছে। কাশেম আলী, সাবধানে এসো, অন্ধকারে আবার পায়ে চোট পেও না। না খালা আম্মা, অসুবিধে নেই, এই বাড়ির প্রতিটা কোণ আমার চেনা। ডাক্তার জামান সাহেব যে ওষুধটা দিয়ে গেছে সেটা বড় খালা আম্মাকে খাইয়ে দিয়ে এসেছি। ভালো করেছো কাশেম ভাই। তা সাজিদ, তোর ভাই আর ভাবি কোথায় রে? ওরা তো অফিস থেকে ভিজে ভিজেই ফিরলো। না, ওনাদের ডিস্টার্ব করো না, নতুন বিয়ে হয়েছে, তার উপর এমন রোমান্টিক আবহাওয়া। ভাইয়া নিশ্চয়ই এখন ভাবির হাত ধরে কবিতা শোনাচ্ছে। হ্যাঁ, ঠিক বলেছিস। আপু তো এই দিনটার জন্যই কত অপেক্ষা করেছে। দুলাভাই যত গম্ভীরই হোক না কেন, আপুর রোমাঞ্চের কাছে ওনাকে হার মানতেই হবে। খালাম্মা, রাতের খাবার কিন্তু রেডি। জীবন ভাইজানদের কি ডাকতে যাব? না কুলসুম, ওদের এখন ডাকতে হবে না, বৃষ্টিটা একটু কমুক, তারপর একসঙ্গে সবাই খাবো। আবির জীবনের ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতির আলো ছায়ায় আরোহীর আর জীবনের ছায়া দেয়ালে মিলেমিশে এক হয়ে গেছে। আরোহী ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছিল। জীবন এসে তার হাত থেকে তোয়ালেটা কেড়ে নেয়। দাও, আমি শুকিয়ে দিচ্ছি। তোমার এই ভেজা চুল থেকে বৃষ্টির গন্ধ বেরোচ্ছে আরোহী। শুধু বৃষ্টির গন্ধ, আর কোনো গন্ধ পাচ্ছ না? পালাচ্ছি তীব্র ভালোবাসার গন্ধ, যে গন্ধটা আমাকে তোমার আরও কাছে টেনে নেয়। জানো জীবন, ছোটবেলায় যখন তুমি আমার পুতুল খেলার গাড়ি ভেঙে দিতে, তখন আমার খুব রাগ হতো। কিন্তু আজ মনে হয় তুমি আমার মনটা ভাঙনি, বরং সেটাকে আরও বেশি ভালোবাসায় ভরিয়ে দিয়েছ। আমি কখনো তোমার মন ভাঙতে দেব না আরোহী। চৌধুরী বাড়ির এই গম্ভীর ছেলেটা সারা জীবন তোমার এই মিষ্টি রোমান্টিক রূপটার প্রেমে পড়তে রাজি।
বাইরের মেয়ের গর্জন যেন আস্তে আস্তে মিলিয়ে যায়, আর মোমবাতির মৃদু আলোয় জীবন আর আরোহী একে অপরের মাঝে হারিয়ে যায়। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে, বাতাসের ধাক্কায় ঘরের জানালাগুলো হালকা কাঁপছে। টেবিলের ওপর রাখা মোমবাতিটা গলতে গলতে একদম শেষ পর্যায়ে। ঘরের ভেতর এক মায়াবী আলো আঁধারির খেলা। জীবন আর আরোহী একে অপরের খুব কাছে দাঁড়িয়ে আছে। জীবন, মোমবাতিটা কিন্তু নিভে যাচ্ছে, ঘরটা একদম অন্ধকার হয়ে যাবে। নিভে যাক না আরোহী, বাইরের এই অন্ধকার আমাদের মাঝে দেয়াল হতে পারবে না। তোমার চোখের আলোই তো পুরো আমার ঘরকে আলোকিত করে রেখেছে। তুমি ইদানিং খুব বেশি রোমান্টিক কথা বলা শিখে গেছো চৌধুরী সাহেব। আমার গম্ভীর বরটা হঠাৎ এত কবি হয়ে গেল কবে থেকে? যে বরের বউ সারাক্ষণ এত মায়াবী চোখের ইশারা দেয়, সে বর কবি না হয়ে যাবে কোথায় বলো আরোহী? আরোহী, ছোটবেলা থেকেই তুমি আমার সবচেয়ে প্রিয়, কিন্তু আজ তোমাকে এই এত কাছে পেয়ে মনে হচ্ছে তুমি ছাড়া আমার জীবনের কোনো অস্তিত্বই নেই। এমন সময় ঘরের দরজায় হালকা কড়া নাড়ার শব্দ হয়। কাশেম আলী বাইরে দাঁড়িয়ে ডাকছে। দাদাবাবু, বড় খালাম্মা পাঠালেন, বললেন বিদ্যুৎ তো এখনও আসেনি, রাতের খাবার ঘরেই দিয়ে যাবেন নাকি আপনারা নিচে আসবেন? জীবন চৌধুরী আরোহীকে জড়িয়ে ধরেই দরজার দিকে তাকিয়ে উত্তর দেয়। কাশেম ভাই, দাদুকে বলো আমরা একটু পরে নিচে আসি, তোমরা খাওয়া শুরু করো। এই ছাড়ো জীবন, কেউ দেখে ফেলবে। কাশিম ভাই কি ভাবছেন বলো তো? ভাবুক গে, তুমি আমার বিবাহিত বউ, তোমাকে জড়িয়ে ধরার অধিকার আমার ছাড়া আর কারো নেই। কাশেম আলী চলে যাওয়ার পর ঘরে আবার নীরবতা নেমে আসে। মোমবাতিটা শেষবারের মতো ধপ করে জ্বলে উঠে নিভে যায়। পুরো ঘর এখন নিঝুম অন্ধকারে ঢাকা। শুধু জানালার ফাঁক দিয়ে আসা আকাশের মৃদু আলোয় একে অপরের অবয়ব দেখা যাচ্ছে। জীবন আরোহীকে আলতো করে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। জীবন, তুমি কি পাগল হয়ে গেলে? জীবন চৌধুরী আরোহীকে বিছানায় বসিয়ে নিজে তার খুব মুখোমুখি বসে। আরোহীর ভেজা কপালে নিজের ঠোঁট ছুঁয়ে, হ্যাঁ, আমি তোমার প্রেমে পুরোপুরি পাগল আরোহী। এই যে তোমার স্পন্দন এত জোরে চলছে, এটা কি আমার জন্য নয়? হ্যাঁ জীবন, এই হৃদয়ের প্রতিটা স্পন্দন শুধু তোমার নামে চলে। আমি সারা জীবন এভাবেই তোমার বাহুডোরে বন্দী হয়ে থাকতে চাই। আর আমি সারা জীবন তোমাকে এভাবে আগলে রাখতে চাই, আমার রোমান্টিক বউ। বাইরে তখন ঝমঝমিয়ে বৃষ্টি ঝরছে, আর ঘরের ভেতরে দুটি মন সমস্ত দূরত্ব ঘুচিয়ে একে অপরের মাঝে বিলীন হয়ে যাচ্ছে। রাতের ঝড় বৃষ্টি শেষে চমৎকার এক রোদেলা সকাল। জানালার পর্দা গলে সূর্যের আলো এসে পড়েছে বিছানায়। জীবন অফিসের 3 পিস স্যুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে টাই বাঁধছিল। আরোহী তখনও বিছানায় আধশোয়া হয়ে আলসেমি জড়ানো চোখে বরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। আরোহী বিছানা থেকে উঠে জীবনের পেছনে এসে দাঁড়িয়ে, এই যে চৌধুরী সাহেব, টাইটা কি আজকেও বাঁকা করেই বাঁধবে? তাও আমি ঠিক করে দিচ্ছি। তা তো দেবেই, আমার রোমান্টিক বউ থাকতে আমি কেন কষ্ট করে টাই বাঁধবো বলো? বাহ, আজকাল তো দেখছি নিজের সব কাজ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছ। বিয়ের আগে তো নিজের কাজ নিজেই করতে শুনেছি। জীবন আরোহীর কোমর ধরে নিজের একদম কাছে টেনে এনে তার কপালে একটি গভীর ও দীর্ঘ ভালোবাসার চুমু এঁকে দিয়ে, বিয়ের আগে আমার জীবনে কোনো আরোহী ছিল না, এখন তো আমার পুরো অধিকার তোমার ওপর। আরোহী কপালে চুমু খেয়ে লজ্জায় লাল হয়ে জীবনের বুকে আলতো কিল মেরে বলে, দুষ্টু বড় একটা, সকাল সকাল রোমান্স না করলে তোমার দিন শুরু হয় না তাই না? এবার চলো, নিচে সবাই নাস্তা টেবিলে অপেক্ষা করছে। জীবন আর আরোহীর হাত ধরাধরি করে নিচে নেমে আসে। ডাইনিং টেবিলে অলরেডি রফিক চৌধুরী, শফিক চৌধুরী, দাদিমা এবং বাকি সবাই বসে গেছেন। কাশেম আলী আর কুলসুম গরম লুচি আর হালুয়া টেবিলে সাজিয়ে দিচ্ছে। জীবন আর আরোহীকে একসঙ্গে আসতে দেখে হেসে, এই তো আমার সিল শকুনের মতো জুটিটা এসে গেছে, বাট মানিয়েছে রে দুজনকে। আরোহী মা, এসেছো? বসো এখানে।
জীবনকে লুচি বেড়ে দাও, ও তো আবার তোমার হাত ছাড়া খেতেই চায় না আজকাল। মা, তুমি জান না, ভাইয়ার প্লেটে ভাবি যদি ভালোবেসে বিষও দেয়, ভাইয়া সেটা অমৃত ভেবে খেয়ে নেবে। একদম ঠিক বলেছিস সাজিদ ভাইয়া, আপুর হাতের জাদুই আলাদা। দেখছো না দুলাভাইয়ের মুখে কেমন চওড়া হাসি। আরোহী লজ্জা পেয়ে তানিয়া আর সাজিদকে চোখ রাঙিয়ে জীবনের প্লেটে খাবার দিতে দিতে, তোমরা দুজনে না একদম বেশি কথা বলো, চুপচাপ খাও তো। জীবন, আজকের বিকালের মিটিংয়ের জন্য কিন্তু বড় ক্লায়েন্ট আসবে, সময় মতো অফিসে পৌঁছে যেও। হ্যাঁ বাবা, আমি এখনই বের হব। গাড়ির চাবিটা নিয়ে রনি অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। নাস্তা শেষ করে জীবন তার অফিস ব্যাগটা হাতে নেয়। আরোহী তাকে সদর দরজা পর্যন্ত এগিয়ে দিতে আসে। বাড়ির বাকিরা তখনও ডাইনিং টেবিলে গল্প করতে ব্যস্ত। সাবধানে যেও চৌধুরী সাহেব। আর হ্যাঁ, লাঞ্চের সময় কিন্তু আমি ঠিক ফোন করব, তখন যেন আবার না বলো যে মিটিংয়ে আছো। তুমি ফোন করলে পৃথিবীর সব মিটিং এক পাশে সরিয়ে রাখবো আরোহী। বিকেলে একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব, কেমন? আচ্ছা, তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষায় থাকবো। জীবন আরোহীকে একটি শেষ মিষ্টি হাসি দিয়ে গাড়ির দিকে এগিয়ে যায়। আর আরোহী দরজায় দাঁড়িয়ে তার বরের চলে যাওয়ার পথের দিকে ভালোবেসে তাকিয়ে থাকে। জীবন তার এসে কেবিনে বসে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তার মন পড়ে আছে সকালের সেই মিষ্টি মুহূর্তে, যখন আরোহী তার টাই বেঁধে দিচ্ছিল। এমন সময় পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রনি হাতে এক গোছা ফাইল নিয়ে ঘরে ঢোকে। স্যার, গুড মর্নিং। এগুলো জাপানি প্রজেক্টের ফাইল, কংসিট সিট। বড় স্যার রফিক চৌধুরী বললেন আপনি একবার সাইন করে দিলে উনি মেল করে দিবেন। আচ্ছা রনি, টেবিলের উপর রাখো, আমি চেক করে সাইন করছি। বিকেলে ক্লায়েন্ট আসার আগে প্রজেক্টেশনের হলটা রেডি তো? হ্যাঁ স্যার, অলরেডি সব কিছু রেডি করে রেখেছি। আর একটা কথা স্যার, আজ আপনাকে অন্য দিনের চেয়ে একটু বেশি হ্যান্ডসাম অ্যান্ড ফ্রেশ লাগছে। নতুন ভাবির হাতের স্পেশাল কোনো জাদু আছে নাকি? রনি, নিজের কাজে মন দাও, তোমার ভাবির জাদু অফিসে খাটবে না। যাও, আবিরকে আমার কেবিনে পাঠিয়ে দাও। রনি ফাইল রেখে চলে যাওয়ার একটু পরেই জীবনের বন্ধু আর বিজনেস পার্টনার আবির দরজা ঠেলে ভেতরে আসে। তার মুখে এক দুষ্টিমি ভরা হাসি। কিরে জীবন চৌধুরী, শুনলাম সকাল সকাল নাকি অফিসে রোমান্সের হাওয়া বইছে। রনি বাইরে গিয়ে বলছিল আজ নাকি বসের মেজাজ দারুণ। তোরা না পারিসও বটে, একটা কথাকে টেনে কথায় নিয়ে যাস। কাজের কথা বল, বিকেলের মিটিংয়ের স্ট্র্যাটেজিস কি? কাজের কথা তো হবেই ভাই, কিন্তু তুই যে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে ফাইলের উল্টো পাতায় সই করতে যাচ্ছিস সেটার কি হবে? মনটা তো তোর বাড়িতে আরোহী ভাবির কাছে পড়ে আছে, তাই না? সত্যি বলছিস আবির, আরোহী আসার পর থেকে আমার জীবনটা কেমন যেন উলটপালট হয়ে গেছে। আগে শুধু কাজের চাপ মাথায় থাকতো, আর এখন খালি মনে হয় কখন বাড়ি ফিরবো। এটাই তো আসল ভালোবাসার বন্ধু। চাচাতো বোন যখন নিজের মিষ্টি বউ হয়ে ঘরে আসে তখন জীবনের রঙটাই বদলে যায়। ভাবি সত্যি খুব ভাগ্যবতী। ঠিক দুপুর 1টা। জীবন আর আবির যখন প্রজেক্ট নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত, তখনই জীবনের আইফোনটা স্ক্রিনে ভেসে ওঠে আমার আরোহী নামটা নিয়ে। জীবন তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করে। হ্যালো আরোহী, লাঞ্চ করেছো? না, এখনো করিনি। আমার বর অফিসে গিয়ে আমাকে ভুলে গেছে কিনা সেটা চেক করার জন্য ফোন করলাম। তুমি কি খুব ব্যস্ত জীবন? তোমার জন্য আমি কখনো ব্যস্ত নই আরোহী, এই তো আবিরের সাথে মিটিং করছিলাম। তুমি ঠিক সময় খেয়ে নিও, কেমন? আচ্ছা বাবা, খাবো। আর শোনো, বিকেলে আসার সময় আমার জন্য একটা চকলেট আইসক্রিম নিয়ে এসো কিন্তু। দুষ্টু বর, মনে থাকবে তো? মনে থাকবে আমার বউ, নিজের খেয়াল রেখো। রাখি তাহলে। জীবন ফোনটা রাখার পর আবির চোখ টিপে হাসতে থাকে। জীবনের গম্ভীর অফিসের চার দেওয়ালেও যেন আরোহীর ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে দাদিমার ঘরের সামনে সবাই এসে বসেছে। আরোহী সোফায় বসে বারবার ফোনের দিকে তাকাচ্ছে। মিম আর তানিয়া তার পাশে বসে তাকে খেপানোর সুযোগ খুঁজছে। আরোহী মা, জীবন কি ফোন করেছিল রে? ও তো দুপুরে ঠিকমতো খেয়েছে তো? হ্যাঁ মা, ফোন করেছিল।
আবির ভাইয়ের সাথে মিটিং করছিল, বলল ঠিকঠাক খেয়ে নিয়েছে। দেখেছো বড় আপা, মেয়ের নিজের খাওয়ার খোঁজ খবর নেই, কিন্তু বরের খবর একদম নখদর্পণে। ওরে নতুন বিয়ের দিনগুলো এমনই হয়। আরোহী তো আমার জীবনের ছায়া, ও কেন বরের খোঁজ নেবে না? আপু, দুলাভাইকে আইসক্রিমের কথা বলেছে তো, নাকি শুধু আই লাভ ইউ বলে ফোন রেখে দিলে? তানিয়া, একদম বেশি কথা বলবি না, তোকে আইসক্রিম দেবই না আজ আমি। বিকেলের মিষ্টি আলোয় আরোহী আর তার বান্ধবী মিম বাড়ির বাগানে এসে দাঁড়িয়েছে। কুলসুম তাদের জন্য গরম পিঠা আর চা দিয়ে গেছে। কিরে আরোহী, তুই তো দিনই শুধু জীবন ভাইয়ার নামই জপছিস, আমাদের মতো বান্ধবীত্ব তো ভুলেই গেছিস। ধুর মিম, কি যে বলিস, তোদের কেন ভুলবো? তবে জীবন যখন সামনে থাকে তখন সত্যি আর অন্য কিছুর কথা মাথায় থাকে না রে। আরোহী আপা, ভাইজান কিন্তু ফোন করেছিলেন, ওনার আসতে আজ একটু সন্ধ্যা হবে। অফিসে নাকি একটা বড় প্রজেক্ট পাস হয়েছে। ধুর, আজকেও দেরি করবে? সকালে তো বললো তাড়াতাড়ি আসবে। ভাবি, মন খারাপ করো না। ভাইয়া দেরি করলেও তোমার চকলেট আইসক্রিম কিন্তু ভুলবে না। আমি তো জানি ভাইয়া তোমাকে কতটা ভয় পায়। তোদের ভাই আমাকে ভয় পায় না রে সাজিদ, ও আমাকে ভালোবাসে। সন্ধ্যা নেমে এসেছে চৌধুরী বাড়ির বারান্দায়, আলো জ্বলে উঠেছে। আরোহী ঘরের বারান্দার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে আছে। কাশেম আলী নিচের মেইন গেটটা খুলতে গেছেন। আরোহী মা, দাদাবাবুর গাড়ি কিন্তু চলে এসেছে, গেটের সামনে হর্ন দিচ্ছে। কাশেম চাচা, আমি নিচে আসছি। আপু, এত তাড়াহুড়ো কিসের? দুলাভাই তো পালিয়ে যাচ্ছে না, একটু ভাব নিয়ে বসো, নইলে দুলাভাই ভাববে তুমি ওনার জন্য পাগল। আমি তো ওনার জন্য আসলেই পাগল রে তানিয়া। চৌধুরী সাহেবের সামনে আমার কোনো ভাব চলে না। আরোহী দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় তার প্রিয় মানুষটিকে বরণ করে নিতে। জীবন গাড়ি থেকে নেমে লিভিং রুমে ঢুকতেই আরোহী তার দিকে এগিয়ে যায়। জীবনের এক হাতে অফিস ব্যাগ আর অন্য হাতে আরোহীর পছন্দের চকোলেট আইসক্রিমের বক্স। এই তো জীবন এসে গেছে, হাত মুখ ধুয়ে নে বাবা। কুলসুম চা বসাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে নেই। আরোহী, ব্যাগটা আর এই আইসক্রিমটা নিয়ে আসো আমার সাথে রুমে। আপু, দুলাভাইয়ের সিগন্যাল পেয়ে গেছিস, আর দেরি করিস না, তাড়াতাড়ি যা। আরোহী লজ্জায় মাথা নিচু করে ব্যাগ আর আইসক্রিমের বক্সটা নিয়ে জীবনের পেছন পেছন সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। রুমে ঢুকেই জীবন আলতো করে ঘরের দরজাটা লক করে দেয়। আরোহী টেবিলের ওপর জিনিসগুলো রেখে যেই না ঘুরে দাঁড়িয়েছে, অমনি জীবন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এই কি করছো জীবন? আগে ফ্রেশ হবে তো। সারাদিন পর আসলে কেউ যদি এসে নক করে? কেউ আসবে না আরোহী। সারাদিন এই অফিস ফাইল আর মিটিংয়ের মাঝে আমার দম আটকে আসছিল। এই একটা মুহূর্তের জন্য আমি চাতক পাখির মতো অপেক্ষা করছিলাম। সত্যি বলছো চৌধুরী সাহেব? নাকি অফিসে মিম আর আবির ভাইয়ের সামনে কাবাবের হাটটি বলেছিল বলে এখন ক্ষতিপূরণ দিচ্ছ? ক্ষতিপূরণ নয় আরোহী, এটা আমার হৃদয়ের অধিকার। এই যে তোমার ঠোঁট দুটো কাঁপছে, এটা কি আমায় কিছু বলতে চাচ্ছে না? জীবন আরোহীকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আলতো করে কোলে তুলে নেয় এবং বিছানার দিকে এগিয়ে যায়। আরোহী লজ্জায় জীবনের বুকে মুখ লুকিয়ে তার শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে। আরোহী জীবনের বুকের স্পন্দন অনুভব করে নরম গলায়, জীবন, তুমি আমাকে এত ভালোবাসো কেন বলো তো? মাঝে মাঝে আমার খুব ভয় হয়, এটা স্বপ্ন নয় তো? জীবন আরোহীকে বিছানায় বসিয়ে নিজে তার খুব কাছে ঝুঁকে এসে আরোহীর চোখের পাতা, গাল আর সব শেষে ঠোঁটের একটি গম্ভীর ও উষ্ণ ভালোবাসার পরশ এঁকে দিয়ে, এটা কোনো স্বপ্ন নয় আমার বউ, তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর বাস্তব। তুমি আমার চাচাতো বোন থেকে আমার অর্ধাঙ্গিনী হয়েছ। এই ভাগ্য কজনের হয় বলো? আরোহী জীবনের গম্ভীর চুম্বনে শিউরে ওঠে। নিজের চোখ জোড়া বন্ধ করে জীবনের চুল আঙুল ডুবিয়ে দেয়। আমি সারা জীবন এভাবেই তোমার বুকের ওমে হারিয়ে যেতে চাই জীবন। আমাকে কখনো তোমার থেকে দূরে সরিয়ে দিও না। জীবন আরোহীর কানের লতিতে আলতো কামড় দিয়ে ফিসফিস করে,
তোমাকে নিজের থেকে দূরে পাঠানো মানে তো আমার নিজের নিঃশ্বাস বন্ধ করে দেওয়া আরোহী। আজ সারা রাত শুধু আমাদের ভালোবাসার গল্প লেখা হবে। বাইরে রাতের নীরবতা নেমে আসে আর ঘরের ভেতরের মৃদু আলোয় জীবন আর আরোহীর সমস্ত দুনিয়া ভুলে একে অপরের নিবিড় আলিঙ্গনে হারিয়ে যায়। রাত 9:30। পুরো চৌধুরী বাড়ি আলোয় ঝলমল করছে। জীবন আর আরোহী ফ্রেশ হয়ে হাত ধরাধরি করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আরোহীর গালে তখনও লজ্জার হালকা আভা আর জীবনের মুখে এক তৃপ্তির হাসি। ডাইনিং টেবিলে পরিবারের সবাই অলরেডি বসে গেছেন। দাদাবাবু, দিদিমণি, এসো এসো, একদম গরম খাবার বেড়ে দিয়েছি। বসো বাবা জীবন, আরও এখানে বসো। কিরে সাজিদ, তোর ভাই ভাবিকে বসার জায়গা করে দে। হ্যাঁ মা, জায়গা তো দিতেই হবে। তবে ভাবির গাল দুটো আজ এত লাল দেখাচ্ছে কেন বলো তো? ঘরের এসি কি কাজ করছে না, নাকি ভাইয়া কোনো স্পেশাল থেরাপি দিয়েছে? আরোহী লজ্জায় মাথা নিচু করে জীবনের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে ফিস ফিস করে। সাজিদ, একদম চুপ কর তো, সারাক্ষণ শুধু দুষ্টুমি। সাজিদ ভাইয়া ঠিকই বলেছে, আপু তো নিচে নামার কথা ভুলেই গিয়েছিল। দুলাভাইয়ের আইসক্রিমের জাদু বোধহয় একটু করা ছিল। সবাই একসাথে রাতের খাবার খাওয়া শুরু করে। টেবিলে কুলসুমের হাতের ধোয়া উঠা সর্ষে ইলিশ, মাংস আর পোলাওয়ের সুবাস ছড়াচ্ছে। জীবন, আবির আমাকে ফোন করেছিল। জাপানি ক্লায়েন্টরা আমাদের প্রজেক্টটা খুব পছন্দ করেছে। সামনের সপ্তাহে ওরা ফাইনাল চুক্তির জন্য আসবে। হ্যাঁ বাবা, আবির আর রনি আজ অফিসের সব পেপার ওয়ার্ক গুছিয়ে রেখেছে। এই প্রজেক্টটা সফল হলে আমাদের কোম্পানির একটা বড় টার্নিং পয়েন্ট হবে। আমার ভাতিজার জামাই বলে কথা, ও কাজে হাত দিলে সফল তো হবেই। বড় ভাই, আমাদের জীবন কিন্তু সত্যি খুব পরিশ্রমী। পরিশ্রমী তো বটেই, তবে এখনো সংসারীও। আরোহী আসার পর থেকে ছেলেটার খেয়াল রাখার মানুষ বেড়েছে, এটাই শান্তি। ওরে শফিক, তোরা তো জানিস না, জীবন যখন ছোটবেলায় আরোহীর পুতুল কেড়ে নিত, আরোহী এসে আমার কোলে লুকিয়ে কাঁদতো। আর আজ দেখ দুজন কেমন জোর বেঁধে আমার সামনে বসে খাচ্ছে। আমার বুকটা জুড়িয়ে যায় রে। রাতের খাবার শেষ করে সবাই যখন মিষ্টির মুখের জন্য তৈরি হচ্ছে, তখন কুলসুম ফ্রিজ থেকে জীবনের আনা সেই চকোলেট আইসক্রিমের বক্সটা নিয়ে আসে। আরোহী আপা, ভাইজানের আনা আইসক্রিমটা বাটিতে বেড়ে দেব? হ্যাঁ কুলসুম, দাদুকে আগে দাও, তারপর সবাইকে দাও। আপু, দুলাভাই তো এটা শুধু তোমার জন্য এনেছিল। আমাদের ভাগ দিচ্ছ কেন? নাকি দুলাভাই মনে মনে রাগ করছে? জীবন আরোহীর দিকে তাকিয়ে আলতো হেসে তানিয়াকে উদ্দেশ্য করে। একদম রাগ করছি না তানিয়া, তোমাদের আপু খুশি মানেই তো আমি খুশি। ও যদি সবাইকে ভাগ দিতে চায় তবে আমার কোনো আপত্তি নেই। আরোহী টেবিলের নিচ দিয়ে জীবনের হাতটা আলতো করে চেপে ধরে মনে মনে বলে, তুমি সত্যিই খুব ভালো জীবন, আমার জীবনের সেরা উপহার তুমি। পুরো ডাইনিং টেবিল জুড়ে চৌধুরী পরিবারের হাসির রোল উঠে, আর সবার চোখের আড়ালে জীবন আর আরোহীর ভালোবাসার বাঁধনটা আরও একটু শক্ত হয়। বিকেলের মিষ্টি রোদ। জীবন আজ অফিস থেকে একটু জলদি বাড়ি ফিরেছে আরোহীকে সারপ্রাইজ দেবে বলে। কালো রঙের চকচকে অডি গাড়িটা উঠোনে পার্ক করা। জীবন ড্রয়িং রুমে আসতেই সাজিদ আর তানিয়া তাকে ছেঁকে ধরে। কিরে ভাইয়া, আজ যে অফিস টাইমের আগেই বাড়ি ফিরে এলে, কোনো বিশেষ মতলব আছে নাকি? মতলব তো অবশ্যই আছে, তোমাদের ভাবিকে নিয়ে আজ একটু লং ড্রাইভে যাব। আরোহী কোথায় রে? জামাইয়ের মনটা বড্ড নরম। আমার মেয়ের সব আবদার মুখ ফুটে বলার আগেই বুঝে যায়। খানিক বাদে আরোহী একটা চমৎকার নীল রঙের শাড়ি পরে নিচে নেমে আসে। জীবন আর আরোহী গাড়িতে গিয়ে বসে। জীবন স্টার্ট দিতেই গাড়িটা হাইওয়ের দিকে ছুটে চলে। বিকেলের ঠান্ডা বাতাস আরোহীর মুখের ওপর এসে পড়েছে। আরোহী জানালার কাজ নামিয়ে বাতাসে হাত বাড়িয়ে দিয়ে আনন্দের সুরে বলে, সত্যি জীবন, আমি ভাবতেই পারিনি তুমি আজ আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেবে। থ্যাংক ইউ চৌধুরী সাহেব। তোমাকে থ্যাংক ইউ দিতে হবে না আরোহী, তোমার এই হাসি মাখা মুখটা দেখার আমার আসল পাওনা। আচ্ছা, তোমার কি মনে আছে ছোটবেলায় যখন আমরা চাচার গাড়িতে চড়তাম,
তুমি সবসময় জানালার ধারের সিটটা নিয়ে আমার সাথে মারামারি করতে। খুব মনে আছে, তখন তো তুমি খুব দুষ্টু ছিলে, আমাকে সিট দিতেই চাইতে না। আর এখন দেখো, পুরো গাড়িটাই আমার, আর গাড়ির ড্রাইভারটাও আমার সবচেয়ে প্রিয় মানুষ। ও, তাহলে চৌধুরী কোম্পানির এমডি এখন তোমার পার্সোনাল ড্রাইভার? এর জন্য কিন্তু আমার একটা বড় কড়া পারিশ্রমিক লাগবে আরোহী চৌধুরী। আরোহী লাজুক হেসে জীবনের গালে আলতো করে একটা কামড় দেওয়ার ভান করে। এই নাও তোমার পারিশ্রমিক, দুষ্টু বর একটা। গাড়িটা এখন শহরের কোলাহল ছড়িয়ে এক নির্জন হাইওয়ের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশ জুড়ে তখন গোধূলির লাল আবির খেলা। জীবন আর আরোহী গাড়ি থেকে নেমে একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। কাশিম আলীর প্যাক করে দেয়া ফ্লাক্স থেকে আরোহী 2 কাপ চা ঢালে। জীবন এই মুহূর্তে যদি এখানেই থমকে যেত, কোনো তাড়া নেই, শুধু তুমিই আর আমি। সময় থমকে না যাক আরোহী, কিন্তু আমাদের এই ভালোবাসা যেন এভাবে সারা জীবন বয়ে চলে। আজ অফিস থেকে আসার সময় আবির আর রনি বলেছিল আমি নাকি আজকাল শুধু হাসির ওপর থাকি। ওরা জানে না আমার এই হাসির উৎসটা কী। তোমার এই আরোহী সারা জীবন তোমাকে এভাবেই হাসিয়ে রাখবে জীবন। আমি যে তোমাকে আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। গোধূলির শেষ আলোয় হাইওয়ের পাশে দাঁড়িয়ে জীবন আরোহীর ঠোঁটে ঠোঁট রেখে তাদের এই লং ড্রাইভের মুহূর্তটাকে এক অমর স্মৃতিতে রূপান্তর করে। দুপুরের পর রেহানা চৌধুরী আর আরোহী সোফায় বসে রাতের মেনু নিয়ে গল্প করছিলেন। হঠাৎ আরোহীর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসতে শুরু করে। আরোহিমা, জীবন তো ইলিশ মাছ পছন্দ করে, আজ রাতে কি ওর জন্য? কি রে আরোহী, তোর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আরোহী মাথাটা চেপে ধরে জড়ানো কণ্ঠে বলে, মা, আমার মাথাটা কেমন যেন প্রচণ্ড ঘুরছে, চারপাশটা অন্ধকার। কথাটা শেষ করার আগেই আরোহী সোফা থেকে ফ্লোরে ঢলে পড়ে যায়। আরোহী, আরোহী, কি হলো রে তোর? ও বড় অপা সাজিদ, তানিয়া, তাড়াতাড়ি এসো, আমার আরোহী মাটিতে পড়ে গেছে। ও মা, কি হলো আরোহীর? কাশেম ভাই, জলদি 1 গ্লাস পানি আনো। কুলসুম, দাদিমাকে ধরো। আপু, চোখ খোলো না আপু। সাজিদ ভাইয়া, ডাক্তার জামান দাদুকে ফোন করো জলদি। মা, ডাক্তার দাদি এখনই আসছেন, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। এদিকে অফিসের কনফারেন্স রুমে জাপানি ক্লায়েন্টদের সাথে জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং চলছে। প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিল রনি, আর জীবন ও আবির গভীর মনোযোগ দিয়ে শুনছিল। ঠিক তখনই জীবনের ফোনটা ভাইব্রেট করে ওঠে। স্ক্রিনে সাজিদের নাম দেখে জীবন কেটে দিতে চাইলো, কিন্তু বারবার কল আসায় সে রিসিভ করে। সাজিদ, আমি খুব ইম্পর্ট্যান্ট মিটিংয়ে আছি, পরে ফোন দিচ্ছি। ভাইয়া, মিটিং রাখো, তুমি জলদি বাড়ি এসো। ভাবি হঠাৎ মায়ের সাথে কথা বলতে বলতে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেছে, এখনো জ্ঞান ফেরেনি। মা, চাচি সবাই কাঁদছে। জীবন হাত থেকে কলমটা মাটিতে পড়ে যায়, চোখের সামনে যেন আকাশ ভেঙে পড়ে। কি বলছিস তুই? আরোহীর কি হয়েছে? কিরে জীবন, কি হয়েছে? জীবন ল্যাপটপ আর ফাইলপত্র সব ওভাবেই ফেলে রেখে পাগলের মতো দরজার দিকে ছুটতে ছুটতে যেতে বলে। আবির, মিটিং তুই দেখ। আমার আরোহী সেন্সলেস হয়ে গেছে। রনি, গাড়ির চাবিটা দাও। জীবন লিফটের জন্য অপেক্ষা না করে সিঁড়ি দিয়েই পাগলের মতো নিচে নেমে যায়। গাড়ির অ্যাক্সিলারেটরে চাপ দিয়ে তীব্র গতিতে চৌধুরী বাড়ির দিকে ছুটে চলে। তার পুরো কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকে একটাই প্রার্থনা, আরোহী যেন ভালো থাকে। ততক্ষণে ডাক্তার জামান চৌধুরী বাড়িতে পৌঁছে গেছেন এবং আরোহীর ঘরে তার চেক আপ করছেন। পুরো পরিবার ঘরের বাইরেও ভেতরের উদ্যোগে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নিচতলা থেকে মেইন গেট খোলার বিকট শব্দ হয় এবং জীবনের ভারী পায়ের আওয়াজ শোনা যায়। সিঁড়ি দিয়ে এক প্রকার প্রায় উঠতে উঠতে ওপরে উঠে এসে পাগলের মতো চিৎকার করে, আরোহী, কোথায় আমার আরোহী? মা, আরোহী চোখ খুলছে। দাদাবাবু, শান্ত হও, ডাক্তারবাবু ভিতরে আসেন। জীবন কাউকে না মেনে সোজা আরোহীর ঘরে ঢুকে পড়ে। আরোহীর বিছানার পাশে হাঁটু গিরে বসে পড়ে। আরোহীর নিথর হাতটা নিজের 2 হাতের মুঠোয় নিয়ে ব্যাকুল হয়ে চিল্লাতে থাকে, আরোহী,
চোখ খুলো আরোহী, এই তো তোমার জীবন চলে এসেছে। দেখো আমি অফিস থেকে কত তাড়াতাড়ি চলে এসেছি। তোমার চৌধুরী সাহেবের সাথে রাগ করেছো? প্লিজ কথা বলো আরোহী। ডাক্তার জামান জীবনের কাঁধে হাত দিয়ে মৃদু হেসে বলে, জীবন, শান্ত হও বাবা। অত চিল্লালেও আরো ভয় পেয়ে যাবে। ভয়ের কিছু নেই। জীবনের বুক ফাটানো চিৎকার আর কান্নার মাঝে আরোহীর চোখের পাতা দুটো আস্তে আস্তে নড়ে ওঠে। আরোহীর ঘরের ভেতরে সবাই উদ্বেগে দাঁড়িয়ে। জীবন আরোহীর নিথর হাতটা ধরে চোখে জল নিয়ে বসে আছে। ডাক্তার জামান চেক আপ শেষ করে স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ঘুরে দাঁড়ালেন। ওনার মুখে এক চিলতে মিষ্টি হাসি। ডাক্তার জামান, আমার মা কেমন আছে? কোনো বড় সমস্যা হয়নি তো? রফিক সাহেব, আগে সবাইকে মিষ্টি খাওয়ান। চৌধুরী বাড়িতে খুব জলদি একটা নতুন অতিথি আসছে। নতুন অতিথি মানে? ডাক্তার ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? তার মানে কি আমার আরোহী মা? হ্যাঁ রেহেনা, তুমি ঠিকই ধরেছ। আমাদের আরোহী মা এখন মা হতে চলেছে। ও পুরোপুরি সুস্থ আছে। শরীরে একটু দুর্বলতা আর আনন্দের ধাক্কায় প্রেশারটা ড্রপ করে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ওগো দয়াময় আল্লাহ, তুমি আমার চৌধুরী বংশে নতুন প্রদীপ পাঠাচ্ছ। সাজিদ ভাইয়া,